ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা এর আগের ভিডিওতে কোর্সে দেখি 12 1.2 নয়, কোর্সে দেখি 12 গোলক, কোর্সে দেখি 12 গোলকের অঙ্কগুলো শুরু করেছি। সেখানে কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 8 করা আছে। যদি না দেখে থাকো, আই বটমে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নিও। আজকে করব কোশ্চেন নাম্বার 9 থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 9 দেখো কি আছে। 3 সেমি ও 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে ছোট যে গোলকগুলো আছে তাদের ব্যাসার্ধগুলো ধরে নিলাম। হ্যাঁ, দেখো ছোট গোলক তিনটির ব্যাসার্ধ যথাক্রমে R1 equal to 3 semi, R2 equal to 4 semi, এবং R3 equal to 5 semi। এবার কি করব, আমাদের কি করতে হবে, আয়তন বার করতে হবে। কেন কি, যখনই এরকম হবে যে লোহার বলগুলো গলিয়ে বড় একটা গোলক তৈরি করবে, তখন আমাদের ওখানে তোমার ওই গোলকগুলোতে কতটা লোহা আছে, কতটা লোহার পরিমাণ আছে, সেগুলো আমাদের কাজে লাগবে। সেই জন্য কী করবো, লোহারগুলোকে গলাতে আমরা কি করবো, আয়তন বার করে নেবো। তাহলে এই 3টে গোলকের আয়তন বার করে মোট যে আয়তন হবে সেটা বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এখানে লেখো 3টি গোলকের মোট আয়তন, ছোট 3টি গোলকের লেখো, ছোট 3টি মোট আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা কি বলেছি, 4 এর 3 পাই আর কিউব। তাহলে এখানে কত হবে, 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব। এবার কত কমন যাবে, দেখো 4/3 পাই কমন নিয়ে নাও, পাই কমন নিয়ে নিলাম। R1 হচ্ছে 4, তাহলে 4 কিউব প্লাস R1 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব is equal to 4/3 pi 3 কিউব 27 প্লাস 4 কিউব 64, 4 4 16 464 প্লাস 125 equal to 4/3 pi। এগুলো তিনটে যোগ করো, কত হবে, 5 আর 4 9, 9 আর সাথে 16, 16 6, 5 আর 4 9, 9 সাথে 16, 6 আর থাকে 1, 6 দিয়ে 8, 8 দিয়ে 10, 10 আর 1 11, 1 আর 1 2, 216। ঠিক আছে, এবার ধরি বড় গোলকের ব্যাসার্ধ ধরে নাও আর, ধরি বড় গোলকের ব্যাসার্ধ, যেহেতু বড় গোলক তাহলে আমরা ক্যাপিটাল আরই ধরে নিই, ক্যাপিটাল আর। তাহলে বড় গোলকের আয়তন কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব
এবার বড় গোলকের যে আয়তন সেটা হচ্ছে এই তিনটে গোলক গলিয়েই তো বড় গোলক করলাম, তাহলে এই গোলকের আয়তন হবে এইটার সঙ্গে সমান হবে। তাহলে লেখো প্রশ্নানুসারে, এটা মুছে দিই। প্রশ্নানুসারে করবো। এটা এটা ইকুয়াল টু এটা, দুই দিক থেকে 4/3 পাই 4/3 পাই উঠে যাবে, কেটে যাবে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু হলো 216, 216 ইজ ইকুয়াল টু 6 কিউব। তাহলে আর ইজ ইকুয়াল টু 6। কি বলেছে? বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। এখানে বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি ধরে নাও, তাহলে আর ইজ ইকুয়াল টু 6। তাহলে এবার অ্যান্সার লিখে দাও। অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। করে নাও। এবার 10 নাম্বার দেখো। 10 নাম্বার বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। অর্ধ গোলাকৃতি গম্বুজ, তাহলে আমরা ধরে নিই গম্বুজটা এরকম টাইপের। অর্ধ গোলাকৃতি গম্বুজ, এর ভূমির ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার। ভূমির ব্যাস এটা হচ্ছে 42 ডেসিমি। আর কি বলা আছে? ভূমির ব্যাস হচ্ছে 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে হবে। এই যে উপরিতল শুধু রং করব, বুঝতে পারছো? তাহলে এই উপরিতল অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল 2πr²। প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ করবে? তাহলে অ্যান্সারটা দেখো বর্গ মিটারে বলেছে না, তাহলে আমরা এটাকে ডেসিমিটারটাকে মিটার করে নেব। তাহলে 42 ডেসিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার হবে? 4.2 মিটার। তাহলে এখানে লেখো অর্ধ গোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, এটার ব্যাস আছে দেওয়া, তাহলে 44.2/2 মিটার সমান 2.1 মিটার। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr²। তাহলে গম্বুজটির উপরিতলে অ্যাকচুয়ালি আমাদের এখানে এটাই লাগবে, শুধু নিচেটা তো লাগবে না, উপরিতলটা লাগবে। তাহলে লেখো গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল 2πr² equal to 2 into 22/7 into আর কত 2.1, তাহলে স্কোয়ার যেহেতু আছে 2.1 into 2.1 বর্গ মিটার। এবার কাটাকাটি করো 0.3, তাহলে এদিকে হলো 3 দুগুণে 6, 6/22 হচ্ছে 132, 132 এটাকে 21 দিয়ে, তাহলে 21 দুগুণে 42 2 হাত থাকে 21, 21 দুগুণে 42 2 হাতে থাকে 4,
3 একুশে 63, 63 আর 4 67, 7 হাতে থাকে 6, 21 কে 21, 21 আর 6 27, দুটোর পরে দশমিক, তালিকার দশমিক, 27.72 বর্গমিটার। এবার প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচা হয়, তাহলে এটা রং করতে কত টাকা খরচা হবে? প্রতি বর্গ মিটার রং করতে খরচ হয় 35 টাকা। অতএব 27.72 বর্গমিটার রং করতে খরচ হবে 27.72 ইন্টু 35 টাকা। বুঝতে পারছো? গুণটা করো। 5 দুগুণে 5 দিয়ে করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এর 0 হাত থাকে 1, 5 হাতে 35 আর 1 36 এর 6 হাত থাকে 3, 5 হাতে 35, 35 আর 3 38 এর 8 হাত থাকে 3, 5 দুগুণে 10 আর 3 13 ইন্টু 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21 এর 1 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23 এর 3 হাতে থাকে 2, 3 দুগুণে 6 আর 2 8, 0 6 6 6 12 হাতে থাকে 1, 8 আর 1 9 আর 1 10, 3 3 6 আর 1 7, 8 আর 1 9, দুটোর পরে দশমিক, 970 দশমিক 20, 970.20 টাকা। তাহলে গুণফল হলো 970.20 টাকা। এটাকে টাকা পয়সা করে লিখলে কি লিখবো? ইকুয়াল টু 970 টাকা 20 পয়সা। এবার অ্যান্সার লিখে দাও। অতএব গম্বুজটির উপরিতল রং করতে 970 টাকা 20 পয়সা খরচা হবে। করে নাও এটা। আচ্ছা 11 নাম্বার অঙ্ক দেখো। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা প্রথম আর দ্বিতীয় করে করি। প্রথম গোলকের ব্যাসার্ধ 11 নাম্বার। ও 9টা বেজে গেছে। প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ধরলাম। R1 is equal to 21/2, 21/2 কি সেমি নাকি? সেমি। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল করে দিই। প্রথম গোলকের ব্যাসার্ধ R1 is equal to 21/2 সেন্টিমিটার। অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কয়ার ইকুয়াল টু 4 পাই 21/2 হোল স্কয়ার। এমন করে দ্বিতীয় গোলকের করো। দ্বিতীয় গোলকের R2 is equal to 7.5/2 সেমি। তাহলে দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
4 pi r2 square is equal to 4 pi 17.5 by 2 whole square. অতএব গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত, গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত equal to 4 pi 21 by 2 whole square is to 4 pi 17.5 by 2 whole square. তাহলে 4 pi এটা এখানে উঠে যাবে, উপরের লাইন দুটো মুছে দিচ্ছি, দিয়ে উপরে করছি। তাহলে হচ্ছে তোমার কত হবে, 21 by 2 into 21 by 2 is to 17.5 by 2 into 17.5 by 2 পয়েন্ট উঠে দাও, এখানে 10 নিয়ে চলে আসো, তাহলে 20 করে দিলাম, পয়েন্ট উঠে দিয়ে 20 করে দিলাম। হ্যাঁ আচ্ছা, এবার এটা ওই যে এখানে 17.5 ছিল, তো পয়েন্ট উঠে দিয়ে নিচে 10 নিয়ে চলে এলাম, তাহলে 2 into 10 20 হলো। বুঝতে পারলে না, 2 আগে থেকে ছিল, এই যে 2 17.5 by 2 ছিল। কোন জায়গাটা বুঝতে পারোনি? আচ্ছা দেখো, আমি মুখে বলছি, এদিকটা তো দেখেছো 21 by 2 হোল স্কয়ার ছিল, তাহলে 21 by 2 into 21 by 2 হলো is to 17.5 by 2, এটা আছে। তাহলে আমরা এই যে পয়েন্ট আছে, পয়েন্ট উঠিয়ে ইনটু 10 করলাম, বুঝলা? আর এখানে হোল স্কয়ার আছে, তো দুইবার গুণ করে করে লিখলাম, তাহলে বাই 2 into 10, ঠিক আছে? এবার আমরা এটা রাফে কাটাকাটি করে এখানে অনুপাতটা ডাইরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে? তো রাফে দেখে নাও, তাহলে 21 by 2 into 21 by 2 into, এগুলো ইজ টু আছে, তারপরে নিচে হবে, তো এগুলো আমরা যদি ইনটু করে লিখি তাহলে উল্টে যাবে, 2 into 10 by 175, 2 into 10 by 175, তাহলে 2 2 কেটে গেল, এখানেও 2 2 কেটে গেল, 7 দিয়ে 3 7 21, 7 25 হচ্ছে 175, আবার 3 7 21, 7 25 175, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 3 থেকে 9, 4 9 36, আর এদিকে হলো 25, তাহলে হলো 36:25, বুঝলে? তো 12 নাম্বার, 12 নাম্বার করবো এখন না। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আগে বোঝো ব্যাপারটা, একটা গোলক, এই একটা গোলক, ঠিক আছে? এবার এর উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, মানে এর উপর থেকে, ধরো এরকম বলটা, তো বলের উপর থেকে পুরো 4-5টা এমনভাবে কেটে নেওয়া হলো যে গোলকটা এমন হয়ে গেল, ঠিক আছে? তার মানে কেটে নেওয়া হলো, উপরের অংশটা কেটে নিলাম, তাহলে একটা গোলক থেকে উপরের অংশটা যদি কেটে নিই, তাহলে ওটা কি হলো, একটা ফাঁপা গোলক হয়ে যাবে কেটে নেওয়া অংশটা, ঠিক কিনা? আর এই মাঝের অংশটা অবশিষ্ট অংশ, তাহলে এটা একটা ছিল নিরেট গোলক। এবার নিরেট গোলকের যে আমি উপরিতলটা ভালো করে কেটে নিলাম, তাহলে মাঝখান থেকে যে গোলকটা পেলাম সেটা নিরেট গোলকই থাকলো, কিন্তু উপর থেকে যে অংশটা আমরা কেটে নিলাম সেটা কি হলো, একটা ফাঁপা গোলকের মতো হলো, তাই না? এই যে অ্যাকচুয়ালি এরকম হবে গোলকটা, আর এখান থেকে বার করে নিয়ে যে গোলকটা হলো এত বড়, কি হবে, ওটা একটা নিরেট গোলক হবে। হ্যাঁ, এরকম একটা নিরেট, মানে পুরোটা কালি দিয়ে ভরাট করে নিতে হবে এরকম,
এবার আমি পুরোটা কালি দিয়ে ভরাট করতে গেলে আমার পেনের সব কালি শেষ হয়ে যাবে, তো পুরোটা করছি না। অর্থাৎ ভেতরটা হবে নিরেট গোলক, বাইরেটা হবে ফাঁপা গোলক, বুঝতে পারলে? এবার ধরো গোলকের ব্যাসার্ধ আর, আর মানে কি, যখন আমরা কেটে নিই এই বড় গোলকের ব্যাসার্ধটা হচ্ছে আর, কাটার পূর্বে, ঠিক আছে? তার মানে এখান থেকে এই ব্যাসার্ধটা হলো ক্যাপিটাল আর। তো লেখো, ধরি গোলকটির ব্যাসার্ধ 12 নাম্বার। তাহলে কাটার পূর্বে লিখে দাও, কাটার পূর্বে গোলকটির ব্যাসার্ধ, দেখতে পাচ্ছ? ঝাপসা হচ্ছে কি? না ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, আজকে মানে পজিশনটা একটু চেঞ্জ করেছি, সামনে নিয়ে চলে এসেছি এটা মোবাইলটা। কাটার পূর্বে গোলকটির ব্যাসার্ধ, ধরি আগে লিখে দাও, ধরি কাটার পূর্বে গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, যেহেতু তখন বড় গোলক ছিল তাহলে আমরা ক্যাপিটাল আর ধরলাম। কালি করতে হবে বোধহয় পেনগুলোতে। তাহলে ওই বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। এবং আয়তন, আয়তন হচ্ছে 4/3। আচ্ছা, এটা একক লেখো এখানে, ব্যাসার্ধ আর একক, আর সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর এরকম টাইপের একটা ছবি এখানে দিয়ে দাও, 4/3 পাই আর কিউব। আয়তনের একক কি হবে? ঘন একক। যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তারপর লেখো, নতুন গোলকের, ধরি আচ্ছা কাটার পরে লেখো, উপরিতল কেটে নেওয়ার পরে, কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে নতুন গোলক লিখলেও চলবে। দেখো, ধরি নতুন গোলকের বক্রতলের, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল আগে তো ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ লাগবে। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর, ধরো কেন কি কেটে নেওয়ার পরে গোলকটা অলরেডি কি হয়েছে, ছোট হয়ে গেছে, তো আমরা স্মল আর ধরলাম, আর একক। অতএব নতুন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারো, এখন বই এখানে বক্রতলেরই ক্ষেত্রফল বলেছে, বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার, স্মল আর স্কয়ার। আর স্কয়ার। এবার এখানে একটা কন্ডিশন বলেছে, কি বলা আছে? নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে প্রশ্নানুসারে ফোর পাই স্মল আর স্কয়ার ইজ ইকুয়াল টু, আগের গোলকের ক্ষেত্রফল কি ছিল? এটা ছিল 4 পাই আর ক্যাপিটাল স্কয়ার বাই 2, তাহলে এটার অর্ধেক, তাহলে ওটা এটা বাই 2, 4 পাই আর স্কয়ার বাই 2। বুঝতে পারলে এই জায়গাটা? তাহলে দেখো 4 পাই কেটে যাবে দুই দিক থেকে,
তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2 হলো। এবার ক্রস মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মল আর স্কোয়ার। এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে আর ইজ ইকুয়াল টু কত? অতএব ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার রুট হবে, তাহলে 2 এর উপরে স্কোয়ার রুট থাকবে √2, আর এরকম যদি হয় তাহলে স্কোয়ার রুট আর স্কোয়ার এমন হবে। তাহলে আর স্কোয়ার তো রুটের বাইরে এসে আর হয়ে যাবে, কিন্তু √2টা √2ই থাকবে, বুঝতে পারলে? তাহলে এটা হলো √2 আর। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হলো √2 আর। এই ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে এই একটা সম্পর্ক পেলাম। এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে কিন্তু। এতটা করে নাও, দেহ দিকটা এবার মুছে দিই। উপরের দিক মুছে দিই, হয়েছে? ম্যাম হয়ে গেছে। এই পর্যন্ত মুছে দিই, আমাদের এদিকটা লাগবে কাজে। হ্যাঁ, তাহলে কি এবার প্রশ্ন আমাদের কি চেয়েছে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশ কোনটা? আমরা তো এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে উপরিতল থেকে কেটে নিলাম। তাহলে উপরের তল থেকে যেটা কেটে নিলাম অর্থাৎ ফাঁপা গোলকটা হলো কেটে নেওয়া অংশ, তাই নয় কি? আর অবশিষ্ট গোলক কোনটা? ছোট গোলকটা হচ্ছে অবশিষ্ট গোলক, ভেতরে যে অংশটুকু থেকে গেল সেটা অবশিষ্ট গোলক। তাহলে কেটে, আচ্ছা, ফাঁপা গোলকের আয়তন আমি এর আগের দিন ফর্মুলাগুলো যখন লিখি তখন ওটা লিখতে ভুলে গেছিলাম, আর এখন লিখে দিচ্ছি। দেখো, ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা। ফাঁপা গোলকটা এমন টাইপই হবে যার একটা বহিঃ ব্যাসার্ধ থাকবে আর একটা অন্তর ব্যাসার্ধ থাকবে। এক্ষেত্রে বহিঃ ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অন্তর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে লেখো ফাঁপা গোলকটির, এক্ষেত্রে এটা দিয়ে লেখো ফাঁপা গোলকটির বহিঃ ব্যাসার্ধ বা কেটে নেওয়া গোলকটির, কেটে নেওয়া ফাঁপা গোলকটা লিখবো এখানে, ফাঁপা গোলকটাই লেখো। না, আমি লিখেছি ফাঁপা গোলকটির কেটে নেওয়া অংশ। না, ফাঁপা গোলকটির তো আমি কাটিনি, মানে আগে তো গোলকটা নিরেট ছিল, নিরেট থেকে কেটে নিলাম, দিয়ে ফাঁপা হয়ে গেল, তাই না? তাহলে কেটে নেওয়া ফাঁপা গোলকটির, কেটে নেওয়া ফাঁপা গোলকটির আয়তন, এটা হবে 4/3 পাই ক্যাপিটাল, মানে বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধ, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। কেন কি, ফাঁপা যে গোলকটা পেলাম তার বহিঃ ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধ স্মল আর। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। এবার ক্যাপিটাল আর এর মান আমরা কি পেয়েছি? √2 আর। তাহলে এই মানটা এখানে বসাও, ইকুয়াল টু 4/3 পাই √2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কেন √2 আর হোল কিউব এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। √2 আর হোল কিউব মাইনাস স্মল আর কিউব। হয়েছে? এবার বলো √2 কিউব করলে কত হবে? তাহলে ইকুয়াল টু, আর কিউব কমন নিয়ে নাও, এখানেও তাহলে কমন নিয়ে বাইরে করে দিলাম। 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ঘন একক। না, এখন খুব ঝাপসা আসছে। ও, এই জায়গাটায় ঝাপসা হচ্ছে না? হ্যাঁ, ওইখানটায় হচ্ছে টিউব লাইটের ইয়েটা পড়ছে, সেই জন্য বোধহয়। ঠিক হচ্ছে কি? 4/3 ঘন, সব জায়গায় ঘন একক দিয়ে দাও, ঘন একক, ঘন একক, এটা থাক।
এবার অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট অংশের আয়তন বলেছে। এবার লেখো অবশিষ্ট গোলকের আয়তন, এটা মুছে দিই। দাঁড়াও, দেখো অবশিষ্ট গোলকের আয়তন অবশিষ্ট গোলক বলতে এটা যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে কত হবে 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। এবার লেখো অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া, যেমন বইয়ে লেখা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশ এটা আমরা পেয়েছি, যেটা পেয়েছি আগে সেটা লেখো 4/3 পাই আর কিউব 2√2 - 1 is to 4/3 পাই আর কিউব। এবার দেখো 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে যাবে, তাহলে কি হলো 2√2 - 1 is to 1। এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার আছে 1:2√2 - 1, অর্থাৎ এটা আগে এটা পরে। কিন্তু এখানে দেখো কেটে নেওয়া অংশ যেহেতু বলছে, আর মানে পরিষ্কার কোশ্চেনে বলা আছে যে উপরিতল থেকে কেটে নেওয়া হলো, তো স্বাভাবিকভাবে উপরিতলের যে অংশটা সেটাই কেটে নেওয়া অংশ হওয়া উচিত এবং এটাই অ্যান্সার হওয়া উচিত, বুঝতে পারছো? তো এটা অনেকদিন থেকে এই প্রবলেমটা কেন যে অ্যান্সারটা ঠিক করছে না, অ্যান্সারটা এরকম লিখে রেখে দিয়েছে 1:2√2 - 1। তো আমার মনে হয় বইয়ে অ্যান্সারটা ভুল আছে। এবং বইয়েরই আর বই মানে কোশ্চেন অনুযায়ী বইয়ের অ্যান্সারটা ঠিক করা দরকার। ওটা হচ্ছে 1:2√2 - 1 করা উচিত ওটা, ঠিক আছে। তো এইটা হলো অ্যান্সার 2√2 - 1:1। 30 নম্বরে দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। ভূগোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আগে ব্যাপারটা বোঝো। এরকম একটা গোলক আছে, গোলক দেখেছো ভূগোলকগুলো শতরূপা? আচ্ছা, তো গোলকে দেখেছো এরকম করে একটা কাঠি ঢুকানো থাকে, মানে অক্ষটা যেটা থাকে, তো সেখানে এখানে একটা ছিদ্র থাকে যার উপরে এরকম করে গোলকটাকে আমরা এমন করে ঘুরিয়ে দিলে ওটা ঘুরতে থাকে। তো এখানে একটা ছিদ্র থাকে এবং সামনাসামনি এদিকেও আর একটা ছিদ্র থাকে, তাই না? এরকম থাকে। এই ছিদ্রটা হচ্ছে কত বলেছে এটা 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। হ্যাঁ, তাহলে দুটো ছিদ্র আছে। এবার ছিদ্র দুটো কেমন, বৃত্তাকার। আচ্ছা, এবার বলেছে তারপরে ওইটুকু অংশে কি নেই, কি বলে তোমার পাতটা নেই, যে পাতটা দিয়ে তৈরি এত সেমি ব্যাসার্ধ ভূগোলকের দৈর্ঘ্য ব্যাসার্ধ ভূগোলকের গোলক অংশ ধাতব পাতটা নেই। তাহলে গোলকের ব্যাস হচ্ছে 14 সেমি, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, ব্যাসার্ধই বলা আছে 14, তাহলে ব্যাসার্ধ 14,
তাহলে আমাকে বলেছে যে এর এখানে কতটা পাত আছে, তাহলে আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফল বার করব, করে এই যে দুটো ছিদ্র আছে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বার করে বক্রতলের ক্ষেত্রফল থেকে মাইনাস করে দিব। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। তাহলে লেখো ভূগোলকের ব্যাসার্ধ, ভূগোলকটির ব্যাসার্ধ কত, নাম্বার 13? হ্যাঁ। ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার। অতএব ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল স্কোয়ার ইকুয়াল টু 4 পাই আর হচ্ছে 14 স্কোয়ার বর্গ সেমি। এবার হচ্ছে অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ওটাও ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে লেখো বৃত্তাকার ভূগোলকের ভূগোলকের অক্ষের বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ ব্যাসার্ধ, এটা R1 দিয়ে দাও, ওখানে আর লিখেছে এটা R1 করো। R1 ইকুয়াল টু 0.7 সেন্টিমিটার। অতএব বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই R1 স্কোয়ার ইকুয়াল টু পাই 0.7 হোল স্কোয়ার। তো এরকম দুটো ছিদ্র আছে, একটা উপরে একটা নিচে, অতএব দুটি ছিদ্র পাই 1 r স্কয়ার ইকুয়াল টু পাই R1 স্কোয়ার ইকুয়াল টু R1 ইকুয়াল টু 0.7 এর ভ্যালুটা পুট করলাম। ও দেখা যাচ্ছে না? ও ঠিক আছে, আমি অতটা আর যাবো না, তাহলে এইটুকুর মধ্যেই রেখে দেবো সীমাবদ্ধ। ইকুয়াল টু, তাহলে আচ্ছা এখানটা লিখে দিচ্ছি, তাহলে ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার ইকুয়াল টু পাই 0.7 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার হলো এরকম ছিদ্র কটা আছে, দুটো আছে, অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল পাই 0.7 হোল স্কোয়ার। এবার অতএব গোলকটিতে লোহার পাত আছে, এটা মাইনাস এটা, লোহার তো না, ধাতব বোধহয় বলা আছে। ধাতব পাত, হ্যাঁ, লোহা কেটে দিয়ে ধাতব করো। फोर पाई 14 स्क्वायर माइनस 2 पाई 0.7 होल स्क्वायर। 2 पाई कमन नाও, 2 পাই কমন নিলাম, তাহলে হচ্ছে এখানে গুণ করতে হবে, কোনো উপায় নেই। 14 কত, 196 না? হ্যাঁ ম্যাম
196 ই হবে। হ্যাঁ 196 মাইনাস, ম্যাম 2 পাই কমন নিলে। হ্যাঁ 2 পাই কমন নিলাম, এখানে 4 পাই ছিল, তাহলে 2 পাই কমন নিয়েছি তো 2 ইনটু 14 স্কয়ার 196 মাইনাস 2 পাই তো কমন নিয়েই নিয়েছি, 0.7 হোল স্কয়ার করা হবে 0.49 ইকুয়াল টু বর্গ, বর্গ কি সেমি, এখানে বর্গ সেমি লেখো, ইকুয়াল টু 2 পাই ইন্টু 6 দুগুণে 12, 19 দুগুণে 38, আর 39, 392 মাইনাস 0.49 বর্গ সেমি। উপরের অংশ মুছে দিই, এগুলো তো আর কাজে লাগবে না, হয়ে গেছে নিশ্চয়। আচ্ছা এবার কি করব, এবার এটা বিয়োগ করো, বিয়োগটা কিন্তু এখানে মুখোমুখি করতে যাও না, ভুল হয়ে যাবে, রাফে আগে করে নাও। 392 পয়েন্টের নেই এখানে, তাহলে 0.00 দাও, তার নিচে 0.49 মাইনাস করো, 9 কয় 10, 1 10, 7 থেকে 1, 5 কয় 10, 5 10, 7 থেকে 1, 1 9 3, 391.51 equal to 2 into 22/7 into 391.51। এবার এটা 7 দিয়ে যায় নাকি দেখো, যাওয়া তো উচিত, নাহলে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 5 7 35, 4 1 41, কত যাবে এবার, 6 7 42 যাবে না, তাহলে আবার 5 7 35, 6 দশমিক দাও, এখানে হলো 5 65, 7 9 63, 2 1 3 7 21, 55.93, 7 দিয়ে কেটে 55.93। এবার এটা গুণ করো, 22 কে 2 দিয়ে গুণ করো, 22 দুগুণে 44, 44 কে আবার ওটা দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাত থেকে 1, 4 9 36, আর 1 37, হাত থেকে 3, 4 5 20, আর 3 23, হাত থেকে 2, 4 5 20, আর 2 22 ইন্টু 2 7 3 2 2 2 9 7 আর 3 10 16 থেকে 3 2 5 আর 1 6 2 2 4 2 দুটোর পরে দশমিক, বাবারে কি হলো, একটা বড় সড়ক। 55 কে 40 দিয়ে গুণ করে অনেক বড় সড়ক একটা নম্বর এলো। 3 4 12, 2 হাত থেকে 1, 4 9 36, আর 1 37, 4 5 20, আর 3 23, 4 5 20 2 22, 2 7 3 2 2, তাহলে হলো 2460.92 বর্গ সেমি equal to 2460.92 বর্গ সেমি। আচ্ছা 14 নাম্বার অঙ্ক দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে বড় প্রথমে যে লোহার নিরেট গোলক 14 নাম্বার, তাহলে লেখো বড় নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ কত দেওয়া আছে, 8 সেমি, ব্যাসার্ধই দেওয়া আছে 8 সেমি। তাহলে বড় নিরেট লোহার গোলকটির আয়তন, কতটা লোহা আছে সেটা বার করার জন্য আমরা আয়তন বার করব। আয়তন ইকুয়াল টু 4/3 পাই 8 কিউ। এবার
লোহার গোলকটি গলিয়ে যে ছোট ছোট কি তৈরি করা হচ্ছে, ছোট ছোট নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে লেখো ছোট ছোট নিরেট লোহার গুলি গুলির এটা হলো গুলি, যেটা গুলি তৈরি করছে, এটা গুলি বহুবচনের জন্য। লোহার গুলিগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। এখানে লাগো ঘন সেমি, 8 কিউব ঘন সেমি। অতএব ছোট নিরেট লোহার গুলির প্রত্যেকটির আয়তন 4/3 পাই 1 কিউব ঘন সেমি। অতএব গুলির সংখ্যা অতএব গুলির সংখ্যা তাহলে কত হবে, ওই বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দাও। 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব তো 1ই হবে, তো 4/3 পাই রাখলাম শুধু। তাহলে ম্যাম হয়ে গেছে। কত হলো অ্যান্সার? স্যার 512টি। 8 কিউব সমান 512টি। এবার দেখো বোর্ডে অঙ্কটা করেছি, একবার মিলিয়ে নাও, দেখো হয়েছে নাকি। এমন করেই করেছো তো? হ্যাঁ ম্যাম। 15 নম্বর, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন। আচ্ছা, ব্যাসার্ধ আছে, 2r একক দৈর্ঘ্যের নিরেট গোলকের আয়তন। 15 নাম্বার শুধুমাত্র রাফলি করে দিচ্ছি। হ্যাঁ, 4/3 পাই আর কিউব 4/3 পাই, তাহলে 2r হোল কিউব 4/3 পাই 8 আর কিউব 4/8 32। পাই আর কিউব বাই 3। হ্যাঁ, তার মানে কোনটা হলো অ্যান্সার? এ। তারপরে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা 2 নাম্বার। আয়তনের অনুপাত হচ্ছে 1:8 ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 1 কিউব ইজ টু 2 কিউব। তার মানে এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবো, তাই না? অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত, কেন কি আয়তনে কি থাকে, আর কিউব থাকে। 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব 4/3 পাই 4/3 পাই উঠে গেল, তার মানে এগুলো আর কিউব। তাহলে ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল 1:2। হ্যাঁ, ব্যাসার্ধের অনুপাত 1:2। অতএব বক্রতলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে স্কোয়ার করে দিতে হবে। হ্যাঁ, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার, তার মানে 1:4 হয়েছে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলেছিলাম কত, বলো তো ফর্মুলা? 3 পাই আর স্কোয়ার। হ্যাঁ, 3 পাই 7 স্কোয়ার, তার মানে 147 পাই বর্গ একক। বর্গ সেমি দেওয়া আছে, তাহলে বর্গ সেমি। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। আয়তনের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9, তার মানে ব্যাসার্ধের অনুপাত তাহলে কত হবে? 17 পা। হ্যাঁ ম্যাম, ব্যাসার্ধের অনুপাত হবে 16:9। 16:9 তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে,
তাহলে বক্রতলের ক্ষেত্রফলে কি থাকে, আর স্কোয়ার থাকে। তাহলে ব্যাসার্ধের অনুপাত হলো 4:3। হ্যাঁ 4:3 হচ্ছে। আয়তনে কি হয়, আয়তনে হচ্ছে ব্যাসার্ধের কিউব হবে। হ্যাঁ তাহলে আয়তনের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত হবে 64:27। আয়তনের অনুপাত, হ্যাঁ কিভাবে, মানে 4 কিউব করে। আয়তনের অনুপাত 4 কিউব ইস টু 3 কিউব ইকুয়াল টু হচ্ছে 64:27। 5 নাম্বার, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। গোলকটির ব্যাসার্ধ ধরে নিলাম আর, ধরে নিলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr²। বর্গ একক। হ্যাঁ, এটা হচ্ছে সংখ্যমান, এটা ইজ ইকুয়াল টু কত, 3 গুণ আয়তন, আয়তনের সংখ্যামান, তার মানে 3 × 4/3 পাই আর কিউব। তাহলে 4π কেটে গেল, এদিকে 3 কেটে গেল, তাহলে r² ইজ ইকুয়াল টু r কিউব, r দিয়ে ভাগ করে দাও, তাহলে r ইকুয়াল টু 1। তার মানে 1 একক হচ্ছে। অ্যানসার কত এসছে, 1 একক হয়েছে তোমার। আচ্ছা রে, অতএব ব্যাসার্ধ হলো 1 একক। একটি নিরেট অর্ধগোলকের, তাহলে নিরেট অর্ধগোলকটা ড্র করো। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আচ্ছা, অর্ধগোলক গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লেখো। তাহলে লেখো, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 আর গোলকের ব্যাসার্ধ r2। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 এবং, আচ্ছা অর্ধগোলকের ব্যাসার্ধ r1, আচ্ছা ধরার কাজটা করে নিই, এবং হচ্ছে গোলকের ব্যাসার্ধ r1 একক লেখো। সবসময় এই যে যেগুলো ধরবে না r1 বা যেটাই ধরো না কেন, একক দিয়েই ধরবে। গোলকের ব্যাসার্ধ r2 একক, বা যদি এখানে একক লিখবো, কিন্তু ধরো কোশ্চেনে সেমি বা মিটার এরকম কিছু দেওয়া আছে, হয়তো এমন আছে ব্যাসার্ধ বার করতে বললো আর দেওয়া আছে বর্গ, তোমার বক্রতলের ক্ষেত্রফল হয়তো দেওয়া আছে বর্গ সেমি, তখন তুমি ব্যাসার্ধ যে ধরবে তখন ওটা কিভাবে ধরবে, ধরি ব্যাসার্ধ আর সেমি, অর্থাৎ তুমি কোশ্চেনে যে এককটা দেখতে পাবে সেই একক দিয়ে ধরবে। যদি কোশ্চেনে একক না থাকে তাহলে শুধু একক দেবে। তাহলে একক। তাহলে ব্যাসার্ধ হলো r2 একক। এবার লেখো, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কত বলো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr²। নিরেট, এটা না নিরেট 3πr²। 3π, হ্যাঁ তাহলে এটা হলো 3πr1²। আর গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr2²। এবার বলেছে এদের অনুপাত, এবার কোনটা আগে আছে, অর্ধগোলক না গোলক? অর্ধগোলক আগে আছে, অতএব এদের অনুপাত 3πr1² is to 3πr2²।
কি জানো 4 পাই, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3। তা ব্যাসার্ধের অনুপাত বলেছে না, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাত তার মানে r1 বাই r2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 4/3 ইকুয়াল টু 2/√3। এবার √3 সাধারণত আমরা হরে রাখি না, সেই জন্য কি করবো, √3 দিয়ে ওপরে নিচে গুণ করে দেবো। এখানে লিখলে দেখতে পাবে না ম্যাম। তাহলে নিচে লিখি, এই 2/√3 পর্যন্ত দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নিচে তো হরে √3 রাখি না, সেই জন্য √3 দিয়ে উপরে নিচে গুণ করে দাও। তাহলে 2 ইন্টু √3 আর নিচে তাহলে হলো √3 ইন্টু √3, তাহলে কত হলো 2√3/3। তাহলে অনুপাত হলো, অতএব r1 ইজ টু r2 ইজ ইকুয়াল টু পেলাম 2√3:3। হয়েছে? হ্যাঁ ম্যাম। 4 নম্বর, একটি নিটের গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান কত? ব্যাসার্ধ ধরে নাও, ধরি গোলকটির ব্যাসার্ধ আর। 4 নম্বর, আগেরটা ছিল 3 নম্বর, আমি বোধহয় ভুল করে 2 লিখেছিলাম নাকি। কি লিখবো, ধরি গোলকটির ব্যাসার্ধ ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, অতএব এস কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এস ইজ ইকুয়াল টু 4πr² অ্যান্ড ভি হচ্ছে আয়তন, তাহলে ভি ইজ ইকুয়াল টু 4/3πr³। কি বার করতে বলেছে, s³/v², তাহলে s³/v² ইকুয়াল টু 4πr² এর হোল কিউব বাই 4/3πr³ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4³ ইন্টু π³ ইন্টু r⁶ বাই নিচে 4² এখানে দেখো 3² 9 হবে। হ্যাঁ, তাহলে আমরা 3² এটা দেখো, মানে এই যে হর তার আবার নিচে আছে, তাহলে আমরা 3² উপরে উঠে নিই, তাহলে এখানে 9 লিখে দিই, বুঝতে পারলে, π² ইন্টু r⁶। এবার কাটাকাটি করো, r⁶ r⁶ কাটলো, এখানে দেখো 4² 4³ কেটে একটা 4, π² π³ কেটে একটা পাই, আর কি থাকলো, আর কিছু নেই, 9, তাহলে হচ্ছে 36 পাই। এটা অ্যান্সার। পায়ের ভ্যালু বসানো আছে নাকি এরকমই অ্যান্সার আছে, পায়ের মান না বসিয়ে বলে দিয়েছে। হুম, তাই এটা অ্যান্সার। 5 নাম্বার দেখে নাও ফটাফট। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পায়? আচ্ছা, এখানেও গোলকের ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে এই অংশটুকু এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা আর লিখবো না, ওই এখানে নাম্বার চেঞ্জ করে দেবো, আর এইটা থেকে আর একক থেকেই হয়ে যাবে। 5 নাম্বার, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, এবার ব্যাসার্ধ বৃদ্ধি কত বলছে, 50%। 50% মানে কি, অর্ধেক একদম। ব্যাসার্ধ বৃদ্ধি ইজ ইকুয়াল টু আর ইন্টু 50% লিখে দিলাম, তাহলে 50% মানে 50/100 ইকুয়াল টু r/2। হ্যাঁ, আচ্ছা 50% বৃদ্ধি হলো, তাহলে এখন ব্যাসার্ধ কত হলো, 50% মানে r/2, r/2 একক। হ্যাঁ, r/2 একক বৃদ্ধি পেল, আগে ছিল r একক আর এখন r/2 একক বৃদ্ধি পেল, তাহলে ব্যাসার্ধ হলো কত, অতএব ব্যাসার্ধ পরিবর্তিত ব্যাসার্ধ লেখো, অতএব
পরিবর্তিত ব্যাসার্ধ r প্লাস r/2 একক। তার মানে কত হলো 3r বাই, যোগ করো 3r/2 একক। ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত? আচ্ছা, যখন ব্যাসার্ধ r ছিল তখন যেটা ক্ষেত্রফল সেটা লিখে রাখো। বক্রতলের ক্ষেত্রফল এখানটায় উপরে লিখে দাও। আচ্ছা, এখানে তো তুমি দেখতে পাবে না, এইখানে ব্যাসার্ধ বৃদ্ধির আগে এখানে লিখে দাও বক্রতলের ক্ষেত্রফল। ফোর পাই আর স্কোয়ার। এখন ব্যাসার্ধ হলো 3r/2 একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 pi 3r/2 হোল স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পেল? এখন যেটা হলো আর আগে যেটা ছিল ওই দুটো কি করব? মাইনাস করব। ইকুয়াল টু এটা কত হচ্ছে লিখে নাও, 4 pi 9r²/4। তাহলে এই 4 4 কেটে দিলাম, তাহলে 9 pi r²। এমন হলো, বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? বৃদ্ধি 9 pi r² minus 4 pi r² equal to 5 pi r²। এবার আমরা শতকরা বৃদ্ধি বার করব। শতকরা বৃদ্ধি বার করতে হলে কি করব? বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইনটু 100। মানে ক্ষেত্রফল যতটা বৃদ্ধি পেল সেটা বাই পূর্বে যে ক্ষেত্রফল ছিল সেটা ইনটু 100। তাহলে আমরা পাবো শতকরা বৃদ্ধি। তাহলে অতএব শতকরা বৃদ্ধি, অতএব ক্ষেত্রফলের শতকরা, বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আমরা লিখো। অতএব বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি লিখবো বললাম? বলো। 5 pi r² by 4 pi r² into 100। গুড। পাই আর স্কয়ার কেটে গেল, 425 ইকুয়াল টু 125। 125। শেষ। আজকে নতুন চ্যাপ্টার ধরবো না, এরপরে তোমার ওই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো। আমি একবার কোশ্চেনটা দেখে নিই। হ্যাঁ, তাহলে মিড থেকে আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা পরের চ্যাপ্টার শুরু করবো অঙ্কের। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।